হ্যালো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? মোহাম্মদ শাহজাহান আলী। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহিরা ফেরদৌস শাপলা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। হাউ আর ইউ? শাহজাহান আলী, আছি, ভালো আছি। আর কারা কারা আছেন? একটু নাম এবং কোথা থেকে ক্লাস করছেন যদি একটু লিখেন, তাহলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা, স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, সেটা আমাদের টেস্ট হয়ে গেল। আর কে কোথা থেকে ক্লাস করছেন একটু লিখে ফেললে ভালো হয়। শারমিন রহমান শামা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? শাহজাহান আলী, রংপুর থেকে। মুসফিরাত নাজমুন ইসলাম, এই নামটা মনে হয় অনেকদিন পরে দেখলাম। আপনি মনে হয় অনেকগুলো ক্লাস করেন নাই। মুসফিরাত নাজমুন, আপনি অনেকদিন ক্লাস করেন নাই। আর কারা কারা আছেন? মালালা বাশির, আপনাকে তো অনেকদিন পরে দেখলাম। মানে এই নামটা দেখলাম অনেকদিন পরে। মানে ক্লাস করেছেন কিনা সেটা নিশ্চিত না। ক্লাস করলে তো কমেন্ট করবেন, এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো দু একটা রেসপন্স পেয়ে নি। কমেন্ট, হ্যাঁ, কমেন্ট ওই মানে বুঝা না বুঝার ব্যাপারগুলো কমেন্ট করার একটু দরকার ছিল। কাউসার পাশা বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করি। তো আজকে আমাদের ম্যাথের শেষ লেকচার। তো আজকে আমরা একটা কাজ করার চেষ্টা করব। এই লেকচার যদি আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করতে পারি, তাহলে অন্যান্য লেকচার রিলেটেড বা যে কোনো মানে ম্যাথ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনারা করতে পারবেন। সেটা এখন না, সেটা আগে আমরা লেকচারটা শেষ করি, তারপর আমরা করব। রেজওয়ান জান্নাত, মোসাম্মদ শাহিদা খানম, ওয়ালাইকুম আসসালাম। আসেন সবাই ক্লাসে মনোযোগ দিই। 41তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গাণিতিক যুক্তির আসলে 12 নম্বর ক্লাস। আজকে হলো 12 নম্বর ক্লাস, এটা 11 নম্বর না, আজকে 12 নম্বর ক্লাস। আজকে আমরা জ্যামিতির বৃত্ত করব। বৃত্ত সম্পর্কে জানবো, বৃত্তের কিছু জিনিস আমরা শিখব। তো আজ আপনার সাথে আছে আমি আনোয়ারুল কবির। তো এখানে আমার সম্পর্কে আমি কে কি করি এগুলো লেখা আছে। প্রথমে আমি বৃত্তের সরাসরি কিছু কনসেপ্টে চলে যাই। বৃত্তের রেডিয়াস বা বাংলায় বলে ব্যাসার্ধ। কি বলে বাংলায়? ব্যাসার্ধ।
আর এই যে ডায়ামিটার একদম শেষে আছে ব্যাস। ছবিগুলা খুব মানে ইয়েতে করা হয়নি। ডায়ামিটার মানে হলো ব্যাস। তো এই ইয়েগুলো জানা রাখবেন। তারপর আর্ক, আর্ক মানে হলো চাপ। এই যে এই অংশটাকে বলা হয় আর্ক, তীর চিহ্ন না, এই যে কালো করে এটা দেখানো, এটাকে বলে আর্ক। আর্ক মানে হলো চাপ বা বৃত্তচাপ। আপনি বৃত্তচাপও বলতে পারেন, শুধু চাপ বললেও কোনো সমস্যা নাই, বৃত্তচাপ। তারপর কি আছে, কর্ড। এই যে এটা হলো কর্ড, এই কর্ড, এই কর্ড মানে জ্যা। আর বৃত্তের চারিদিকে একবার ঘুরলে যেটা আছে সেটাকে বলে সার্কামফারেন্স বা পরিধি। সার্কামফারেন্স বা পরিধি, এটাকে বলে পরিধি। পরিধি। ওয়ালাইকুম আসসালাম। এখন ক্লাসের দিকে মনোযোগ দিই। ট্যানজেন্ট মানে হলো, এটা হলো এই লাইনটাকে বলে ট্যানজেন্ট। ট্যানজেন্ট বাংলা বলে স্পর্শক। আমরা ইংলিশ বাংলা দুইটাই আমরা শিখে ফেলি। হ্যাঁ, আমরা তো বিসিএস ও মাঝে মাঝে ইংলিশ চলে আসতে পারে। আর আমরা তো শুধু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি না, আমরা তো অন্যান্য জবের জন্য আমরা তো নিশ্চিত নই যে বিসিএস ক্যাডার মানে বিসিএস আমরা আমাদের এক্সপেক্টেড ক্যাডার পেয়ে যাব, এটা তো নিশ্চিত নয় না। এটার জন্য আমরা তো মানে সব রকম ভাবে বৈধ উপায়ে যত রকম ভাবে পারা যায় সব আমরা চেষ্টা করব। কিন্তু তার মানে এই নিশ্চয়তা নয় যে আমাদের হয়ে যাবে। কিন্তু আমরা তো চাকরি করব, চাকরির অন্যান্য পরীক্ষা দেব, এই জন্য আমরা ইংলিশ টার্মগুলো আমরা জেনে নেব। এই সেক্টর হলো এটা, দেখেন খেয়াল করেন এই কালো অংশটা, এটা কিন্তু ব্যাসার্ধ দ্বারা, দুই পাশে ব্যাসার্ধ দ্বারা পরিবেষ্টিত। আরেক পাশে হলো চাপ। তাহলে এটাকে বলে, এটা বাংলায় বলতে পারে বৃত্তাংশ বলতে পারেন, বৃত্তাংশ। বৃত্তাংশ। আর সেগমেন্ট মানে আসলে টুকরা, এটাতে কোনো সেন্টার টেন্টার নাই। এটার বৈশিষ্ট্য হলো বৃত্তাংশের সাথে এটা পার্থক্য হলো বৃত্তাংশের মধ্যে সেন্টারটা আছে, এটা কিন্তু কেন্দ্র। এটা এই যে এটা কেন্দ্র, কিন্তু এই সেগমেন্টের মধ্যে, বৃত্তের যে কোনো একদিকে সেগমেন্টের মধ্যে কোনো কি নাই, কোনো কেন্দ্র নাই। এটার মধ্যে কোনো কেন্দ্র নাই, এটা হলো পার্থক্য। ট্যানজেন্ট মানে স্পর্শক। তাহলে আমরা মোটামুটি সবগুলো টার্ম, বেশিরভাগ টার্মই আমরা জেনে গেছি। আরেকটা জিনিস আছে ছেদক, সেটা অবশ্য এখানে লাগে না, এইভাবে থাকলে সেটাকে বলে ছেদক। ওকে, তাহলে আমরা মোটামুটি বৃত্তের পার্টগুলো জানলাম। আমরা যাই পরবর্তীতে। এই যে এটাকে, এই যে ছেদকের আরেকটা নাম আছে, ইংলিশে বলে সেকেন্ড। সেকেন্ড এতে ছেদক যেটা, আমরা ডায়ামিটার আরেকবার দেখলাম, আমরা পড়েছি কর্ড মানে যে আমরা পড়েছি, এটা হলো পয়েন্ট অফ ট্যানজেন্ট, স্পর্শবিন্দু, এটা হলো ট্যানজেন্ট, এটা হলো পয়েন্ট অফ টেন্ডেন্সি। আশা করি আমরা এতটুকু অন্তত বুঝেছি। তো আসেন আমরা এখন কিছু অঙ্ক করি। তাহলে 1 নম্বর অঙ্ক, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 হলে, এখানে একটা কমা হওয়া উচিত কারণ একটা ক্লজ কিন্তু হয়ে গেছে। কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার? দেখি সবাই করেন তো। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 24 হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার? প্লিজ সবাই করে ফেলেন, সবাই একটু ট্রাই করেন, সবাই করে ফেলেন। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত? তিনটে অ্যান্সার পেয়েছি, চারটে অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। তাহলে আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। হ্যাঁ, পিথাগোরাস থিওরাম দিয়ে করা যায়। ইয়েস, পিথাগোরাসের যে ট্রিপলেট আছে সেটা ব্যবহার করলে আরো ছোট হয়ে যায়, তাই না? কিন্তু এখানে একটা জিনিস জানা লাগবে। আচ্ছা, আমি তো এইদিকে করে ফেলেছি। তাহলে এটা হলো 24, এই টোটালটা হলো 24, এই টোটালটা হলো 24। এখন
এখান থেকে মনে করি এইটা হলো আমরা লম্ব আঁকলাম। হ্যাঁ, আমি চেষ্টা করে দিয়েছি যেহেতু আমার এখানে বৃত্তটা সুন্দর হয়নি অতটা। এটা হলো 13। এখন প্রথমে আমাদের যেটা জানা লাগবে, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, সবাই লিখে ফেলেন। বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা লিখে ফেলতে হবে। সবাই কমেন্ট বক্সে লিখে ফেলেন, নিজের খাতায় একবার লিখেন, কমেন্ট বক্সে একবার লিখে ফেলেন। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। লিখে ফেলেন সবাই। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ওই একটা লেখাও কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি ধরলাম আপনারা এটা লিখে ফেলেছেন। তাহলে এখানে তাহলে 12 হবে, এখানে তাহলে 12 হবে। এখন পিথাগোরিয়ান ট্রিপলেটে যে আমরা কিছু জিনিস শিখেছিলাম, যেমন 3 4 5, আরেকটা শিখেছিলাম 5 12 13, 5 12 13। এখানে দেখতে হবে যে বড়টা অতিভুজ হয়েছে কিনা। হয়েছে, কিন্তু বড়টা অতিভুজ হয়েছে, তাহলে এটা অবশ্যই 5। এভাবেও করা যায়, আবার সরাসরি সূত্র দিয়ে করা যায়। আপনি এখানে তো আমরা ভূমির মতো এঁকেছি, তো আপনি লিখতে পারেন পিথাগোরাসের সূত্রের যেই মানে একটু ভিন্ন রকম প্রকাশ, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো আমরা বলতে পারি √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, 12 স্কয়ার। তো এটা আসবে √25, 169 থেকে 144 বাদ দেবে, √25, দ্যাট মিন আলটিমেটলি 5 আসবে। তো এটা দেখেন করতে গেলে আপনার টাইম বেশি লাগবে। তার চেয়ে ওই যে পিথাগোরিয়ান ট্রিপলেট যেগুলো শিখেছিলেন এগুলো মনে রাখাই বেটার। এখানে আমি মনে হয় 7-8টা পেয়ার ট্রিপলেট আপনাদেরকে বলেছি। হ্যাঁ, 7-8টা ট্রিপলেট আপনাদেরকে বলেছি, এগুলো আপনারা একটু মনে রাখলে ভালো হয়। তাহলে এটা আমরা করলাম। এরপরে আমরা গেলাম এই কোশ্চেনটাতে। বলেছে চিত্র অনুসারে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবিসি অন্তর্লিখিত। ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, তার মানে ওটা কিন্তু কেন্দ্র। এবার যেমনই মনে হোক না কেন ওটা কেন্দ্র। এখন বলা হচ্ছে এবিসি হলো এর মধ্যে অন্তর্লিখিত। তার মানে এখানে ও তো কেন্দ্র, এখন দেখেন কেন্দ্রটা কিন্তু এসির বাহুর উপরে পড়েছে। তার মানে এই অংশটা কিন্তু অর্ধবৃত্ত, উপরের অংশটা এসির উপরে যেটা আছে সেটা কিন্তু অর্ধবৃত্ত বলা যায়। তাহলে এটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্ত নিয়ে কিন্তু অনেক কথা আছে। আচ্ছা, এখন ব্যাপার হলো আমাদেরকে বলেছে ওয়াই সমান যদি কত হয়, ওয়াই সমান যদি কত, ওয়াই সমান যদি 112 ডিগ্রি হয়, তাহলে এক্স সমান কত ডিগ্রি, এক্স সমান কত ডিগ্রি। আচ্ছা, তো এখানে অবশ্য মানে অর্ধবৃত্তের ব্যাপারটা খুব বেশি কাজে একটুখানি লাগছে, অবশ্য একটুখানি লাগছে, কিন্তু অর্ধবৃত্ত নিয়ে আরো অনেক কথা আছে। তো এই ওয়াইটা যদি হয় 112, 112, এখন দেখেন যে এই অংশ এটাও ব্যাসার্ধ, আঁকাতে যদিও মনে হয় না, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে ব্যাসার্ধের সাথের কোণগুলো মানে মানে ব্যাসার্ধের মানে সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। সমান বাহুর তো দুইটা যেহেতু ব্যাসার্ধ, তার মানে এটা যেহেতু এক্স হয়েছে, মানে বি ও এর বিপরীতে বা বি কোণের বিপরীতে এই কোণটার বিপরীত কি বলবো আমরা, বি ও এর বিপরীতের বিপরীত কোণটা যেহেতু এক্স হয়েছে, ওসি এর বিপরীতের কোণটাও কিন্তু এক্স হবে। কেন? কারণ ওসি যেরকম ব্যাসার্ধ ওবিও তো ব্যাসার্ধ। তাহলে আমরা পাই এক্স প্লাস এক্স প্লাস 112, x plus x plus 112 equal to 180। আমরা পেয়ে যাই 2x equals, তাহলে 180 থেকে 112 বাদ দিলে 100 তো বাদই গেল, তাহলে 20 বাদ দিলে 60, 68 হতো। তাহলে আমরা বলবো ডিগ্রিটা থাকলো x equals, আমরা বলবো 34। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। দেখেন তো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আমরা যদি আরেকবার একটু এখানে এঁকে বলি, মানে এই ছিল একটা বৃত্ত, এটা হলো কেন্দ্র, এটা হলো মনে করেন
দেওয়া আছে এখানে, এটা হলো ওয়াই, এটা হলো 112, এটা এক্স। এখন এই দুইটা যেহেতু ব্যাসার্ধ, এটাও এক্স, তাহলে এটাই হলো থিম, এটাই হলো থিম যে সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান বা সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটা কিন্তু ত্রিভুজের খুব কমন সূত্র এবং এটা লাগে, সমানের বিপরীতে সমান থাকবে, এটা কিন্তু ত্রিভুজের এই কমন ব্যাপারটা অনেক জায়গায় লাগে। দেখেন, তাহলে এটা আমরা করলাম। তাহলে আমরা এরপরে চলে যাই, এটা একটা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও কত 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে বৃহত্তম জ্যা মানে কি আসলে ব্যাস, ব্যাস যেটাকে আপনি ডায়ামিটার থেকে ডি বলতে পারেন অথবা টোয়াইস আরও বলতে পারেন, আপনার যেটার ইচ্ছা। তাহলে আমাদের তো পরিধি সমান সমান সরাসরি দেওয়া আছে, পরিধির মান তো আমরা জানি, তাহলে আমরা বলতে পারি পরিধি, এই যে পরিধি, এটাকে ব্যাস যেহেতু লাগে একেবারে পাই ডি, টোয়াইস পাই আরও লেখা যায়, টোয়াইস পাই আর না লিখে একেবারে এটাকে পাই ডি লেখা যায়। তাহলে পাই ডি ইকুয়ালস 132, 132। এখন পাইটা কেটে আমরা লিখে ফেললাম 22/7, 22/7। এখন দেখবেন এখানে যদি 22 দ্বারা কাটেন তাহলে 6 এর একটা ব্যাপার আছে, 6, তাহলে ডি ইকুয়ালস আমরা পাবো 42। দেখেন আমি কিন্তু সূত্রটা লিখেছি কিন্তু পাই ডি এর মাধ্যমে, অর্থাৎ পরিধি সমান, পরিধি সমান আমি যে সূত্র ব্যবহার করেছি সেটা হলো পরিধি সমান, আমরা টোয়াইস পাই আরও লিখতে পারি, টোয়াইস পাই আরও লিখতে পারি, আমরা পরিধি সমান পাই ডিও লিখতে পারি। তো কোনটা লিখবো সেটা আমাদের ইচ্ছা। আশা করি সবাই ধরতে পেরেছেন। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আমরা তাহলে পরেরটাতে যাই, দেখি এরপরে কি আছে। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করে ফেলতে পারেন। তাহলে পরের অঙ্কে গেলাম। পরের অঙ্ক হলো বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্র ছেদকারী অর্থাৎ কেন্দ্রগামী জ্যা, একে কি বলা হয়? লিখে ফেলেন আপনারা। বৃত্তের জ্যা মানে কি? বৃত্তের এক পাশ থেকে আরেক পাশে যেটা গেছে, তাহলে এটাই হলো জ্যা। এখন এই জ্যাটা যদি কেন্দ্র ছেদকারী হয় অর্থাৎ কেন্দ্রের ভিতর দিয়ে যায় এইভাবে, তাহলে এটার নাম কি হবে? তাহলে এটার নাম হবে ব্যাস, এবং এটাই হবে বৃহত্তম জ্যা, এটাই হলো বৃহত্তম জ্যা। তার মানে ব্যাসও কিন্তু একটা জ্যা, ব্যাসার্ধ কিন্তু জ্যা না, সে জ্যার অর্ধেক, কিন্তু ব্যাস কিন্তু একটা জ্যা এবং ব্যাস হলো বৃহত্তম জ্যা। আশা করি আমরা ধরতে পারছি সবাই। তাহলে আমি পরেরটাতে গেলাম। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? সবাই ঝটপট করে ফেলেন তো। বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? সবাই ঝটপট করে ফেলেন। হ্যাঁ, তাহলে বৃদ্ধি পাবে 9 গুণ বৃদ্ধি পাবে। কেন? কারণ বৃত্তের ব্যাস 3 গুণ। দেখেন বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো, ক্ষেত্রফল হলো পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ
এটার ব্যাসার্ধ স্কোয়ার, এটা বর্গ আছে, অর্থাৎ যেটাকে আমরা পাই আর স্কোয়ার বলি, পাই আর স্কোয়ার। অথবা আমরা বলতে পারি পাই ইন্টু, আমি আগে একটু ব্যাস বাই 2 হোল স্কোয়ার, যেটা এখানে আসলে দেখেন পাই বাই 4 হয়ে যাবে ইন্টু ব্যাস স্কোয়ার, ব্যাস স্কোয়ার, যেটাকে আমরা চাইলে পাই বাই 4 ডি স্কোয়ার বলতে পারি, পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার বলতে পারি। এখন এখান থেকে একটা জিনিস সরাসরি বলা যায়, এটা হলো ডি। এখন ডি যত গুণ হবে এরিয়ার ক্ষেত্রে তো ডি এর উপর স্কোয়ার করতে হবে, এরিয়া করতে গেলে তো ডি এর উপর কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তার মানে ডি যত গুণ হবে এরিয়া তার স্কোয়ার গুণ হবে, ডি যত গুণেই হোক না কেন এরিয়া হয়ে যাবে তার স্কোয়ার গুণ। কেন? কারণ এরিয়া ইকুয়ালস টু, আমরা বলেছি যেভাবে এরিয়া ইকুয়ালস টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, ডি মানে হলো ব্যাস, এখানে ব্যাস, ব্যাস, তাহলে ব্যাস যত গুণ হলো এরিয়া করতে গেলে যেহেতু ডি এর স্কোয়ার করতে হবে, তাহলে তার স্কোয়ার গুণ হলো। তাহলে এই কারণে আমরা বলবো এটা তার করার দরকার নাই, আমরা বলবো 9 গুণ, কারণ এরিয়া বের করতে গেলে ব্যাসের স্কোয়ার করা লাগবে। পাই বাই 4 তো এটা সবসময় থেকেই যাবে, এটা আপনি 3 গুণ করেন বা না করেন এটা তো সবসময় আছে, 3 গুণ করলেও পাই বাই 4 আছে, না করলেও পাই বাই 4 আছে। কথার কথা, আমাদের প্রথম এরিয়া 2 বাই এরিয়া 1, এরিয়া 2 বাই এরিয়া 1 একটু ভালো করে বোঝার জন্য লিখতেছি। মনে করেন এখানে পাই বাই 4, এখানে পাই বাই 4 ইন্টু, মনে করেন এখানে এক্স স্কোয়ার বলি, আর এখানেও পাই বাই 4 কিন্তু রয়ে গেল, পাই বাই 4 ইন্টু 3x স্কোয়ার, 3x স্কোয়ার। তাহলে প্রথমে তো পাই বাই 4 কাটাই গেল, পরে কত হয়ে গেল, এখানে একটু জায়গা কম হচ্ছে, তো আমি যদি এখানে একটু ফাঁকে লিখি তাহলে দেখেন 9x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ারলি বোঝার জন্য সমান কিন্তু 9 হয়ে গেল। কিন্তু তাহলে আমি বলছি যদি আমি দেখিয়েছি এত দূর কিন্তু আর করা লাগে না। শাহজাহান আলী, আপনার জন্য দুইটা কথা। শাহজাহান আলী কতদূর পর্যন্ত? প্রথমত এরিয়া হলো এরিয়া সমান পাই বাই 4 ইন্টু ব্যাস স্কোয়ার, ইন্টু ব্যাস স্কোয়ার। আচ্ছা, এটা যদি জানেন তাহলে মনে করেন এরিয়া মানে দ্বিতীয় ক্ষেত্রে এরিয়া আর প্রথম ক্ষেত্রে এরিয়া, তো দ্বিতীয় ক্ষেত্রে এরিয়া আপনি একইভাবে পাই বাই 4 লিখবেন, ব্যাসকে আপনি এক্স ধরলেন তাহলে এক্স স্কোয়ার লিখলেন, আর প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে হলো পাই বাই 4 লিখলেন, ব্যাস তো এবার 3 হয়ে যাবে, মানে বলেছে ব্যাসকে 3 গুণ করতে, তাহলে 3x স্কোয়ার হয়ে গেল, 3x স্কোয়ার, তাহলে পাই বাই 4 ক্যান্সেল, তাহলে উপরে থাকে 9x স্কোয়ার আর নিচে থাকে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ক্যান্সেল হয়ে ওভারঅল 9 হয়ে গেল। এখন কি আপনাকে এই ধরনের অঙ্ক কি বারবার করতে হবে? হ্যাঁ, বারবার করতে হবে না। ব্যাসার্ধের কথা আপনি ওইভাবে, কামরুল হাসান শুভ, আমরা ব্যাস দিয়ে অভ্যাস করি, ব্যাস দিয়ে অভ্যাস করি, তো আমাদের কি প্রত্যেকবার এভাবে করতে হবে না, আমাদের এই সূত্র দেখেই আমাদের বলে দিতে হবে, সূত্র দেখেই বলে দিতে হবে। কেন? যে ব্যাস যাই হোক না কেন এরিয়া বের করতে হলে তাকে স্কোয়ার করা লাগে, তো 3 গুণ হলে তো সেটাকে স্কোয়ার করলে তো 9 গুণ হয়ে যাবে, যে কোনো কিছু 3 গুণকে যখন স্কোয়ার করব তাহলে তো সেটা 9 গুণ হয়ে যাবে, আর পাই বাই 4 তো সেটা সবসময় থেকেই যাবে সাথে, সেটা তো কখনো বাদ যাবে না। এই কারণে শাহজাহান আলী, আপনার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? শাহজাহান, আপনার কাছে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? বিষয়টা কি ক্লিয়ার শাহজাহান? আচ্ছা, তাহলে এটা এর পরেরটা, একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয়, তবে তার দ্বিগুণ, ক্ষেত্রফল দ্বিগুণ হয়, তাহলে r এর মান কত? এটা একটু ট্রাই করেন সবাই। একটি বৃত্তের ব্যাসার্ধকে r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয়,
এখানে যদি r থেকে একটা বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয় তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়, তাহলে এই অবস্থায় r এর মান কত এটা দেখতে হবে। একটু ট্রাই করি সবাই। সবাই ট্রাই করি। তাহলে ক্ষেত্রফল কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে আপনি কি করবেন? আপনার ক্ষেত্রে আপনি বলবেন যে ছোট অবস্থায় যে ক্ষেত্রফল বড় হলে তো তার দ্বিগুণ ক্ষেত্রফল, একটু খেয়াল করেন। তাহলে এই মনে করেন তো পাই আর স্কোয়ার, আর দিয়ে যে ক্ষেত্রফল তার পাই আর স্কোয়ার, এটাকে দ্বিগুণ করলে আমাদের নতুন ক্ষেত্রফল পাওয়া যাবে। দুই দ্বিগুণের জন্য এটা, এই দ্বিগুণের জন্যই কিন্তু এই টুটা বসালাম। আর এটা হলো আগের ব্যাস, আগের ব্যাসার্ধ, এই যে এটা হলো আগের ব্যাসার্ধ। এখন এইবার করবেন কত? পাই আর প্লাস এন হোল স্কোয়ার। তো পাই পাই ক্যান্সেল, পাই পাই চলে গেল। এবার রুট করেন, তাহলে চলে আসবে রুট আর, আর এদিকে কত থাকবে? রুট করেন, থাকবে আর প্লাস এন। এইবার আটটাকে কমন নেন, এইদিকে নিয়ে আসেন। আটটা উপর আগে লেখাই ভালো, আর রুট টু মাইনাস আর ইকুয়ালস এন। এইবার আটটাকে একটু কমন নিয়ে ফেলেন, তাহলে রুট টু মাইনাস ওয়ান ইকুয়ালস এন। তার লেখার দরকার নেই, তাহলে আমাদের এইটাই অ্যান্সার হবে। দেখেন, কারণ এখানে ফাইনালি আসবে এন বাই রুট টু মাইনাস ওয়ান। দেখেন তো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? মানে পুরানো ক্ষেত্রফল সমান 2 ইন্টু নতুন ক্ষেত্রফল, মানে পুরানো ক্ষেত্রফল আগের ক্ষেত্রফল 2 ইন্টু আগের ক্ষেত্রফল, 2 ইন্টু আগের ক্ষেত্রফল সমান নতুন ক্ষেত্রফল। আগের এরিয়া বলি, এরিয়া সমান নতুন এরিয়া, সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? 2 ইন্টু আগের এরিয়া সমান নতুন এরিয়া। হ্যাঁ, এখানে স্কোয়ার করে দিলে, অনেকে আছে স্কোয়ার করে তারপর সিম্পলিফাই করেন, তাতে কিন্তু আরো দেরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো এটা বুঝতে পেরেছে আশা করি সবাই। তাহলে আমরা চলে যাই পরের অঙ্কে। এরপরে হলো আমাদের এটা, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে? একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তাহলে এটা ট্রাই করেন। 90 বার মানে একবারে কত ডিগ্রি, আর 90 বারে কত ডিগ্রি? ফারজানা প্রেমা, কি আপনি শোক দিবস পালন করছেন নাকি? সবকিছু ব্ল্যাক। 90 বার ঘুরে, তাহলে একবারে হলো, একবার ঘুরলে কত? একবার ঘুরলে 360। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে 90 বার ঘুরলে 90 বার ঘুরলে 360 ডিগ্রি ইন্টু 90, 360 ডিগ্রি ইন্টু 90। তাহলে তো আপনি বলতে পারেন তাহলে একবার ঘুরলে 90 বার ঘুরলে 1 সেকেন্ডে কত? তাহলে প্রতি সেকেন্ডে তো প্রতি মিনিটে 90 বার ঘুরে, তাহলে প্রতি মিনিটে 90 বার ঘুরে। তাহলে আপনি বলবেন 60 মিনিটে ঘুরে এত ডিগ্রি, 60 প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে ঘুরে এত ডিগ্রি, 60 সেকেন্ডে এত ডিগ্রি। তাহলে এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন যদি আপনি 60 দ্বারা ভাগ করে দেন, এখানে 1 সেকেন্ড চলে আসবে, আর এখানে 60 দ্বারা ভাগ করলে এখানে 6 ডিগ্রি চলে আসবে। 6, এখানে ডিগ্রিটা নাই, 6 ডিগ্রি চলে আসবে। তাহলে এখন গুণ করলে 1 সেকেন্ডে আসবে 540 ডিগ্রি, 540 ডিগ্রি। আশা করি আমরা ধরতে পারছি। একবার ঘুরলে 90 ডিগ্রি, একবার ঘুরলে তো 360, আর 90 বার ঘুরলে 360 ইন্টু 90। কিন্তু এই যে 360 ইন্টু 90 ঘুরে, এটা কিন্তু 60 সেকেন্ডে ঘুরে, তার 60 সেকেন্ডে 90 বার। হ্যাঁ, কানিস ফাতেমা আবার 1 সেকেন্ডে কয়বার সেটা দিয়ে করেছেন, ওইটা তো কোনো সমস্যা নাই। ওইটাতে কোনো সমস্যা নাই। গুড, তাহলে আশা করি আমরা সবাই ধরতে পারছি।
আচ্ছা, এরপরে এটা 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? 13 সেন্টিমিটার, এরকম মনে একটা অঙ্ক আগে করেছিলাম, তারপর আবার করেন। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? সবাই লিখে ফেলেন। 13 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? 13 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আগের মতোই না, এরকম আমরা আগে একটা করেছি। তাহলে আগের মতো আমরা একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটা যদিও খুব একটা ভালো হয়নি, তাহলে এটা কত এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এখানে একটা কেন্দ্র ধরলাম, এখন আমরা কেন্দ্র থেকে লম্ব আঁকলাম, লম্ব আঁকাতে দুইটা সমান হয়ে গেল। এটা 13 সেন্টিমিটার আর বলা হয়েছে এটা 5 সেন্টিমিটার দূরে অবস্থিত, তার মানে এখানে 5 লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে এটা 12। আমরা জানি যেহেতু এই দুইটা সমান, তাহলে এটাও 12। এই যেহেতু 12, তার মানে এটা 12 প্লাস 12, 12 ইন্টু 12, দুইটা 12 তো, এজন্য 12 ইন্টু 12 আমরা বলবো 24। তাহলে আমাদের কয় হলো আমাদের অ্যান্সার। ভেরি গুড। তাহলে তো এটা আমরা বুঝতে পেরেছি, তাহলে এটা গেল। নেক্সট আমরা করব কত? নেক্সট আমরা করব এটা পঞ্চভুজ, পঞ্চভুজের সমষ্টি। একটি পঞ্চভুজের সমষ্টি, আসলে পঞ্চভুজের সমষ্টি বলতে কিছু নাই, পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি। কি থাকতে হবে? অন্তস্থ। একটি পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি, অন্তস্থ। এটা বিসর্গটা কোথায়, আগে নাকি পরে, এটা খেয়াল করবেন, জেনে নেবেন। অন্তস্থ কোণগুলোর সমষ্টি, কোণগুলোর সমষ্টি, সমষ্টি কত? হ্যাঁ, তাহলে কত ডিগ্রি? তিন বাহু দিয়ে শুরু হয়, তিন বাহু হলে আপনি এভাবে মুখস্থই করতে পারেন। তিন বাহু হলে, তিন বাহু, তিন বাহু, তিন বাহু হলে আমরা বলবো 180 ডিগ্রি বা 2 সমকোণ, 2 সমকোণ। যদি হয় চার বাহু, তাহলে আমরা আরো 180 ডিগ্রি যোগ করে দেব, 180 ডিগ্রি যোগ করে দেব। তাহলে আমরা বলবো 360 ডিগ্রি, 360 ডিগ্রি বা 4 সমকোণ। দেখেন, তাহলে একটা বাহু বাড়লেই কিন্তু 180 ডিগ্রি বেড়ে যায় বা 2 সমকোণ বেড়ে যায়। এখানে সমকোণের দিকে দেখলে এখানে দেখা যায় 2 সমকোণ বাড়ে। আর 5 বাহু হলে আমরা বলবো আবার 180 বাড়লো, 180 বাড়লো, তাহলে এবার হবে 540 ডিগ্রি। তার মানে এখানে 90 দিয়ে ভাগ করেন বা এখান থেকে করেন 6 সমকোণ, 6 সমকোণ। তো এখানে একটা কমন সূত্র, যদি 6 বাহু হয় তাহলে আমরা বলবো আরো 180 ডিগ্রি বেড়ে গেল, তাহলে আমরা বলবো 720 ডিগ্রি বা এখানে হবে 8 সমকোণ। এভাবেই চলতে থাকবে। কিন্তু আরেকটা ব্যাপার হলো, একটু সূত্রটা আচ্ছা, আব্দুর রহিম লিখেছেন, সূত্রটা আরো সহজ করে লেখা যায়। তাহলে যে কোনো বহুভুজের কোণের অভ্যন্তরীণ কোণের সমষ্টি, বহুভুজের ভিতরের কোণের সমষ্টি, অন্তস্থ মানে ভিতরের, তাহলে ভিতরের কোণগুলোর সমষ্টি, কোণগুলোর সমষ্টি, সমষ্টি সমান বহুভুজের কোণগুলোর ভিতরের কোণগুলোর সমষ্টি সমান হলো n - 2 ইন্টু
180 ডিগ্রি। এই n হলো বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা। n মানে কি? বাহুর সংখ্যা। n-2 ইন্টু 180 ডিগ্রি। এই হলো ব্যাপার মোটামুটি। তাহলে সবাই ধরতে পেরেছি? সবাই ধরতে পেরেছি? সবাই বলেন তো, সবাই ধরতে পেরেছেন কিনা? না, n মানে সুষম বাহু না। সুষম হলে আপনি অন্যদিকে চলে গেছেন। এটা সুষম হোক আর অসম হোক, n এর মান চেঞ্জ হবে না। আর কানিস ফাতেমা, এই সূত্রে n টা সুষম অসমের কোনো ব্যাপার নাই। এই সূত্রের জন্য সুষম অসমের কোনো ব্যাপার নাই। কানিস ফাতেমাকে বলছি, সবাই খেয়াল করবেন। তাহলে এখানে যদি আপনি সমকোণ বের করতে চান, তাহলে এটাকে 2 সমকোণ লিখে ফেলবেন। তাহলে আপনারা আমাকে বলেন তো যে 102 বাহু বিশিষ্ট বহুভুজের কোণের সমষ্টি কত? কোণগুলোর সমষ্টি কত? কোণগুলোর সমষ্টি কত? সমষ্টি কত? আমি একটা প্রশ্ন লিখেছি, এটা লিখে ফেলেন। 102 বাহু বিশিষ্ট বহুভুজের কোণগুলোর সমষ্টি কত? কোণগুলোর সমষ্টি কত? এটা লিখে ফেলেন। 102 বাহু বিশিষ্ট বহুভুজের কোণগুলোর সমষ্টি কত? ভেরি গুড। তার মানে কি 100 সমকোণের মাধ্যমে লেখেন না, কত? 102 তো, তাহলে 102 মাইনাস 2। কেন? n-2 ইন্টু 180 ডিগ্রি ছিল না? তাহলে n এর মানে একটু 102 ইন্টু 180 ডিগ্রি ছিল। তাহলে 102 ইন্টু 2 ইন্টু 18, 180। তাহলে 180 রয়ে গেল, তার সাথে আরো 2টা শূন্য অ্যাড হয়ে গেল, কারণ 100 দ্বারা গুণ হচ্ছে। ভেরি গুড। অথবা বলতে হবে 100 ইন্টু 2 সমকোণ। ওই যে এখানে তো 100ই থাকবে, 100 ইন্টু 2 সমকোণ মানে আমরা বলবো তাহলে 200 সমকোণ। 200 সমকোণ। আলহামদুলিল্লাহ, এটা আমরা করলাম। এখন অঙ্ক মনে হয় আর রাখে নাই। এখন আমি একটা অঙ্ক দিচ্ছি। সুষম বহুভুজ। এটা শারমিন, এটা কার জন্য বলছি? কানিস ফাতিমার কথা সূত্র ধরে সবার জন্য একটা অঙ্ক দিচ্ছি। প্রথম হলো সুষম বহুভুজ কাকে বলে? সুষম বহুভুজ কাকে বলে? সবাই লিখে ফেলেন। সুষম বহুভুজ কাকে বলে? বহুভুজ। তাহলে কাকে বলে? কাকে বলে? উদাহরণ দিন, উদাহরণ দিন, উদাহরণ দিন, উদাহরণ দিন। এরপরে হলো বৈশিষ্ট্য লিখুন। মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য কি? সুষম বহুভুজ কাকে বলে? সুষম বহুভুজ কাকে বলে? সুষম বহুভুজ কাকে বলে? সবগুলো বাহুর মাপ সমান হলে কিন্তু একটু প্যাচ লেগে যাবে। সবগুলো বাহুর মাপ সমান হতে গেলে একটুখানি প্যাচ লেগে যাবে, ওইটাতে পরিপূর্ণ হবে না। যেমন আমি যদি এরকম একটা আঁকি, মানে পঞ্চভুজ আঁকলাম, মনে করেন ষড়ভুজ আঁকলাম, ষড়ভুজ আঁকলাম। তাহলে এখন এটাকে উপর দিকে আমি যেখানে এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম, সেটা এইভাবে না দিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম। তাহলে এটা কি সুষম ষড়ভুজ হবে? এটা কি সুষম ষড়ভুজ হবে? কাউসার পাশা বৃষ্টি, কোণগুলো সব সমান, এটাই আসল কথা। প্রত্যেকটা বাহুর
মানে যে যে কয়টা কোণ থাকবে প্রত্যেকটা কোণ সমান, অভ্যন্তরীণ প্রত্যেকটা কোণ সমান হলে সেটা হলো সুসমভুজ। তাহলে বলেন তো কয়েকটা এবং বাহু সমান হবে, সেটা একটা কথা, না হয় আরেকটা অন্য জায়গায় প্যাচ লাগবে। তার মানে প্রত্যেকটা কোণ পরস্পর সমান এবং প্রত্যেকটা বাহু পরস্পর সমান, দুইটাই লাগবে আসলে। প্রত্যেকটা কোণ পরস্পর সমান এবং প্রত্যেকটা বাহু পরস্পর সমান, প্রত্যেকটা কোণও পরস্পর সমান, প্রত্যেকটা বাহু পরস্পর সমান। আচ্ছা, 3 বাহু বিশিষ্ট কোন সুষম বহুভুজ হতে পারে? 3 বাহু বিশিষ্ট, 3 বাহু, সবগুলো কোণ এবং সবগুলো বাহু সমান, সবগুলো বাহুর ও সবগুলো কোণ, সবগুলো বাহু ও সবগুলো কোণ পরস্পর সমান, সবগুলো বাহু পরস্পর সমান, সবগুলো কোণ পরস্পর সমান। এখন বলেন তো 3 বাহু বিশিষ্ট কোন বহুভুজ হতে পারে? 3 সুষম বহুভুজ, 3 বাহু বিশিষ্ট কোন সুষম বহুভুজ হতে পারে কিনা? তাহলে হলে তার নাম কি হবে? 3 বাহু বিশিষ্ট কোন সুষম বহুভুজ হলে তার নাম কি হবে? হ্যাঁ, 3 বাহু বিশিষ্ট কোন বহুভুজ হলে তার নাম কি হবে? হ্যাঁ, 3 বাহু বিশিষ্ট কোন বহুভুজ, সুষম বহুভুজ হলে তার নাম কি? হ্যাঁ, তার নাম কি? তার নাম কি? ভেরি গুড। 3 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের নাম হলো সমবাহু ত্রিভুজ। ভেরি গুড। তা 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের নাম কি? 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের নাম কি তাহলে? 4 বাহু বিশিষ্ট 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের নাম কি? 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের নাম কি? 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের নাম কি তাহলে? 4 বাহু বিশিষ্ট বর্গ। ভেরি গুড, বর্গ। এখন আপনারা আসেন যে একটি একটি কি বলবো, একটি সুষম সুষম পঞ্চভুজের, কি ভুজ? পঞ্চভুজ, পঞ্চভুজের পঞ্চভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন 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 বহিস্থ কোণ কত হবে? বহিস্থ কোণ কত হবে? বহিস্থ কোণ কত হবে? একটি পঞ্চভুজের বাহুকে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কত হবে? এটা লিখে ফেলেন। একটি সুষম পঞ্চভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কত ডিগ্রি হবে? না না না, সবাই ট্রাই করেন। একটি সুষম বহুভুজের বাহুকে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটি কত হবে? সবাই লিখে ফেলেন। একটি সুষম পঞ্চভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের কত হবে? হ্যাঁ, এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র আছে। আপনাদেরকে বলেছিলাম যে এই ত্রিভুজ, মনে করেন ত্রিভুজের বাহুকে বাড়ালাম, এটা এক্স, এটা ওয়াই, এবং এটা 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 জেড, এটা ওয়াই, এটা জেড, এটা জেড। তাহলে আমরা এইখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 360 বলেছিলাম না? তো এইভাবে আমরা বলেছি যে চতুর্ভুজ হলে এ বি সি ডি, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে যে 360 হবে বলেছিলাম না? অর্থাৎ সবার ক্ষেত্রে উৎপন্ন বহিস্থ কোণের যোগফল কিন্তু 360। পঞ্চভুজ হলে, কথার কথা, পঞ্চভুজ হলে এ বি
সি, তারপর হলো ডি, এই দিকেরটা না কিন্তু সবগুলো একদিকে, ই, তাহলে কত হবে? পঞ্চমূলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই কত হবে? তাও 360 না? তাও 360 কিনা? হ্যাঁ, তাহলে এবার আমি আপনাদের সূত্র লিখে দিই। তাহলে সূত্রটা কি বলেন তো? তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা কি হবে? সূত্রটা কি হবে? যে কোনো বহুভুজের যে যে কোনো যে কোনো যে কোনো যে কোনো বহুভুজের বহুভুজের যে কোনো বহুভুজের একটি বাহুকে বাহুকে বর্ধিত করলে উৎপন্ন উৎপন্ন বহিস্থ কোণ সমান উৎপন্ন বহিস্থ কোণ সমান 360 ডিগ্রি ডিভাইড বাই n। তাহলে 360 ডিগ্রি ডিভাইড বাই n, তাহলে কিন্তু হয়ে যায় 360 ডিভাইড বাই n। তাহলে উৎপন্ন বহুভুজের কোণ হয়ে যায় 360 ডিভাইড বাই n। তাহলে দেখেন ওই যে আমাদের পঞ্চভুজ যদি হয় তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে পঞ্চর ক্ষেত্রে তাহলে প্রতিটি কোণ হবে, পঞ্চের ক্ষেত্রে প্রতিটি কোণ হবে 360 ডিভাইড বাই 5, তার মানে কত ডিগ্রি? 72 ডিগ্রি। যদি ষড়ভুজ হয় তাহলে হয়ে যাবে 360 ডিগ্রি 360 ডিভাইড বাই 6, তাহলে আমরা পেয়ে যাব 60 ডিগ্রি। যে কোনো বহুভুজে একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের কোণ হবে 360 ডিভাইড বাই n। আচ্ছা, ভেরি গুড, তাহলে তো এটা গেল। এবার আমরা আরেকটা জিনিস দেখি, এবার আরেকটা অঙ্ক দিই। এই অঙ্কটা যেটা করেছিলাম এখানে, আচ্ছা আরেকটা দিই। কত দেব? 20 বাহু বিশিষ্ট 20টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ কত? প্রতিটি অন্তস্থ কোণ কত? অন্তস্থ কোণ কত? তাহলে 20 বাহু বিশিষ্ট 20 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ কত? 20 বাহু বিশিষ্ট। জুমে হলে একটু সুবিধা হয় এই ধরনের ক্লাসগুলো। মার্চ ফরওয়ার্ড কেন জুমের দিকে যাচ্ছে না? 20 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ কত? লিখে ফেলেন। 20 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ কত? লিখে ফেলেন। 20 বাহু বিশিষ্ট প্রতিটি অন্তস্থ কোণের কত? শাহির নূর কোথায় ভুল করেছেন দেখেন। শাহির নূর, প্রশ্নের মধ্যে একটু ছোট্ট প্যাচ আছে না? প্রশ্নের মধ্যে ছোট প্যাচ আছে। এই প্রতিটি অন্তস্থ কোণ দেখেন, প্রতিটি বহিস্থ কোণ হলো কোথায় আমার তাহলে প্রতিটি বহিস্থ কোণ হলো বহিস্থ সমান 360 ডিভাইড বাই 20 সমান কিন্তু 18 ডিগ্রি। আর প্রতিটি অন্তস্থ কোণ সমান হলো, দেখেন ব্যাপারটা এরকম না,
আপনি সুষম বহুভুজ আঁকেন, মনে করেন সুষম বহুভুজ এটা হলো 360 ডিভাইড বাই n, এটা 360 ডিভাইড বাই n, তাহলে এটাই তো অন্তস্থ কোণ। এটা তাহলে 180 থেকে বাদ যাবে, 180 মাইনাস একেবারেই তাহলে এটা বের করতে পারেন 360 ডিভাইড বাই n। তাহলে আমরা বলতে পারবো 180 থেকে 180 ডিগ্রি থেকে 18 ডিগ্রি বাদ দিলে আমরা 162 ডিগ্রি পেয়ে যাই। এই জিনিসটা মনে রাখেন। তাহলে আমরা যদি এইভাবে বের করি, আমরা তো অন্তস্থ কোণ, তাহলে মোট অন্তস্থ, এটা বহিস্থ না, অন্তস্থ, এটা হলো অন্তস্থ। তাহলে অন্তস্থ কোণের যোগফল, এবার বললে অন্তস্থ কোণের যোগফল কত ডিগ্রি হবে। তাহলে অন্তস্থ কোণের যোগফল কিন্তু এইভাবে বের করা যায়, ওই n-2 সূত্র না গেলেও হয়। অন্তস্থ কোণের যোগফল এই সূত্র দিয়ে বের করা যায়। অন্তস্থ কোণের যোগফল, এটা বের করে নিয়ে, যেমন এখানে আমরা যোগফল যদি বের করতে চাই তাহলে 162 ইন্টু 20, যেটাকে আমরা পাবো 0.432। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন, 162। তাহলে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে করে ফেলতে পারেন। আমি এখানে যে অঙ্কগুলো পেয়েছি, আরো তো অনেক অঙ্ক আছে, কিন্তু লেকচার শিটে টিচার মানে ক্লাস ডিসকাসের জন্য যে অঙ্কগুলো পেয়েছি এগুলো সব ডিসকাস করেছি। আরো কিছু কিছু মানে আমি নিজ থেকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনাদের যদি কারো কোনো কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে এখন করে ফেলেন কমেন্ট বক্সে করে ফেলেন। একটি সুষমভুজের অন্তস্থ কোণের পরিমাণ 35 ডিগ্রি হলে। আচ্ছা, এটা কিভাবে করব? আচ্ছা, মুসফিরাত একটা প্রশ্ন করেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ মুসফিরাত। মুসফিরাতের প্রশ্নটা সবাই দেখেন। মুসফিরাতের প্রশ্নটা আমি কিভাবে রাখতে পারি? তাহলে মুসফিরাতের প্রশ্নটা সবাই কমেন্ট বক্সে গিয়ে মুসফিরাতের প্রশ্নটা দেখে নেন। সবাই কমেন্ট বক্সে গিয়ে মুসফিরাতের প্রশ্নটা, মুসফিরাত নাজমুন ইসলাম, ওনার প্রশ্নটা দেখে নেন। উনি বলেছেন একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ এত ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন মনে হচ্ছে। হ্যাঁ, মুসফিরাতের এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, সবাই কাজে লাগান এটা। অন্তত 2টা সূত্র দিয়ে আপনারা পারবেন। সবাই মুসফিরাতের প্রশ্নটা সলভ করেন। সবাই চলে আসেন। কেউ কি অ্যান্সার দিবেন? আচ্ছা, তাহলে আমি যাই। একটি সুষম বহুভুজের এত ডিগ্রি 300, তাহলে এটা যদি আমাদের অন্তস্থ যদি হয় 135, তাহলে আমাদের বহিস্থ হবে 180 মাইনাস 135, যেটা হবে 45 ডিগ্রির সমান, যেটা হবে আপনার 360 ডিগ্রি ডিভাইড বাই n এর সমান, কারণ একটা বহিস্থ কোণ তো 360 ডিগ্রি n। তাহলে আমরা পেয়ে গেছি n ইকুয়াল টু 360 ডিভাইড 45। যদি আপনি 9 দিয়ে কাটেন 5, 9 দিয়ে কাটলে 40, তাহলে এখন 5 দিয়ে কাটলে 8, তাহলে কয়টা হলো? 8টা। n বাহুর মান কত? 8। মুসফিরাত বুঝতে পেরেছেন যে যখনই বললো অন্তস্থ, এটা যদি অন্ত হয় তাহলে এটা হলো বহি, তাহলে বহিস্থ হলো 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম। কিন্তু বহিস্থ কোণের তো একটা সূত্র আছে, এটা 360 ডিভাইড বাই n, যেটা আমরা এতক্ষণ ইউজ করেছি। তাহলে 8টি। মুসফিরাত, আপনার যেহেতু প্রশ্ন, আপনি আগে বুঝেছেন কিনা দেখেন, আপনি বুঝেছেন কিনা দেখেন, এটা আমাদেরকে নিশ্চিত করেন যে আপনি এটা বুঝেছেন। মুসফিরাত, আপনি এটা নিশ্চিত করেন বুঝেছেন কিনা। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, প্রশ্নটা ভালো ছিল। এরকম যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ করেন, এরকম যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে রেডি রাখেন, করেন। দরকার হলে ছবি দিয়ে দেন, ক্লিয়ার একটা ছবি দিয়ে দেন। কমেন্ট বক্সে কি ছবি দেওয়া যায় তো না? কমেন্ট বক্সে আমি যদি কমেন্ট করি তাহলে কি দেওয়া যায় না? দেখি,
দেওয়া তো যাওয়ার কথা। হ্যাঁ, ক্লিপবোর্ড যেহেতু আছে দেওয়া যাওয়ার কথা। দেখেন তো কমেন্ট বক্সে দিতে পারেন কিনা। হ্যাঁ, আরো যদি কারো প্রশ্ন থাকে করে ফেলেন। কারো কি আর কোনো প্রশ্ন আছে? হুম, তাহলে মুসফিরাত ছাড়া আর কারো কেউ কোনো কানিস ফাতিমা ওনার খিদা লাগছে, উনি না স্যার, তার মানে হলো তাড়াতাড়ি যাবে, হয়তো আরো ক্লাস করেছেন, টায়ার্ড, খিদা লাগছে, কালকে আবার 21শে ফেব্রুয়ারির হয়তো প্রদ ফেরিতে যাবেন বা পোস্টার লিখছেন বা কি, এখন কি শুভ উৎসব হয়? আমরা তো স্কুল জীবনে করতাম। হ্যাঁ, সারা রাত ধরে, হ্যাঁ, পোস্টার, মানে আবার ভোরে মানে প্রভাত ফেরির আগে এগুলা লাগিয়ে ফেলা। হুম, তাহলে ঠিক আছে, তাহলে কেউ যেহেতু আর প্রশ্ন করছেন না, তাহলে আজকে আমরা এখানে রাখতে পারি। তাহলে আপনার কি রাখতে পারি, আজকে এখানে শেষ করতে পারি? আমাদের লেকচারও তাহলে শেষ। হুম, আমাদের লেকচার কিন্তু, ম্যাথের লেকচার কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল। ম্যাথের লেকচার শেষ হয়ে গেল। তাহলে এখন আপনারা অনুমতি দিলে আমরা ক্লাস এখানে শেষ করব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলেন। স্যার আর কিভাবে করা যায়? ওই শুভর একটা প্রশ্ন ছিল, শুভর প্রশ্ন আগের প্রশ্নটা না, ওই ইয়েটার আপনার ইয়েতে ওইটা তো ওইভাবে করা যায়, n-2 × 180 ডিগ্রি ইকুয়াল টু n-2 × 180 ডিগ্রি, কিভাবে করা যায়, ইকুয়ালস ওই 135 মনে হয়েছিল ইন্টু n। তাহলে আপনি পাইলেন, আগে কাটেন 180, কাটেন 45 দ্বারা কাটলে এখানে 4, 45 দ্বারা কাটলে এখানে 3, এই তো আরো সহজ হয়ে গেল। 4n-8 ইকুয়ালস 3n। শুভর প্রশ্নটা আগে দেখি নাই। 4n-3n ইকুয়ালস 8। আমি ওই সূত্রের প্রয়োগ দেখানোর জন্য সেকেন্ড সূত্র দিয়ে করেছি আর কি। তাহলে আমি সূত্রের প্রয়োগ দেখানোর জন্য আহ আহ হ্যাঁ, করতে পারবেন, করতে পারবেন, তবে আমি ওই মানে ক্লাস পাইলে, মানে এমনিতেও ক্লাস ছাড়া হয়তো প্রবলেম গুলো সলিউশন দেখি, মানে কোন আপনার আপনার প্রবলেম পাঠায়েন, প্রবলেম পাঠায়েন, দেখি আমি কোনো না কোনো ভাবে ব্যবস্থা করার চেষ্টা করব। একটা সংক্ষিপ্ত পর্যালোচনা করা যাবে। হ্যাঁ, আপনারা প্রশ্ন পাঠায়েন আমাকে, সবাই আমাকে কঠিন প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন এগুলো পাঠায়েন। কঠিন প্রশ্ন, বিসিএস এর কঠিন প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন এগুলো আমাকে ইনবক্স করবেন। কঠিন প্রশ্ন এবং একটু ক্লিয়ারলি, ক্লিয়ারলি খুব ভালো হয় ছবি এবং টাইপ দুইটাই করলে, তাহলে আমি ইউজ করতে পারবো। তাহলে আমাকে আর বেশি কষ্ট করতে হবে না, কারণ ম্যাটেরিয়াল যদি টাইপ করতে হয় এগুলো আবার অনেক সময় লাগে, তো আপনারা তো বুঝেন। তাহলে কঠিন প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন, ইভেন মেন্টাল এবিলিটি সহ, হ্যাঁ, মেন্টাল এবিলিটি সহ যত কঠিন প্রশ্ন বা কনফিউজিং প্রশ্ন বা যেগুলোর উপরে আপনারা একটু টিপস চাচ্ছেন, সেই ধরনের প্রশ্ন আমাকে পাঠাবেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মাইনুদ্দিন হাসান, আপনার কমেন্ট আমি লিখেছি, দিয়েছি, খেয়াল করেছি। আশরাফুল ইসলাম ভূঁইয়া, আপনার কমেন্টও বিশেষভাবে আমরা খেয়াল করেছি। মার্চ ফরওয়ার্ড ম্যানেজমেন্টের কাছে এগুলো পৌঁছানো হবে। গড় মধ্যক প্রচুরক কি বিসিএস এর জন্য? গড় মধ্যক প্রচুরক, হ্যাঁ আসতে পারে তো। গড় মধ্যক প্রচুরকের অঙ্ক তো আমরা করেছি, এগুলো তো কমন, হ্যাঁ কমন জিনিস। গড় মধ্যক প্রচুরক বিসিএস এর জন্য দরকার। গড় মধ্যক প্রচুরক গুরুত্বপূর্ণ বিসিএস এর জন্য। হ্যাঁ, প্রমিতা ফারিয়া, প্রমি ফারিয়া, জি, উত্তর হলো দরকার। গড় মধ্যক প্রচুরক বাদ দেওয়া যাবে না। প্রমি ফারিয়া, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন, বাদ দিতে পারবেন না। সবার জন্য বলছি, গড় মধ্যক প্রচুরক বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এবং প্রশ্ন করার জন্য। তো আজকে আমরা এখানে রাখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফি আমানিল্লাহ, আপনারাও দোয়া করবেন আমার জন্য। মোসাম্মদ শাহিদা খানম, আমার জন্য একই কথা। শাহজাহান আলী, হুম,
প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে সাধারণত ভয় যতটাই কাটুক না কেন প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই, প্র্যাকটিস করতে হবে, পারফেকশন না হয়ে আসবে না। এক্সাম গুলা খুবই কম্পিটিটিভ। কাউসার হাসান বৃষ্টি, আপনিও ভালো থাকবেন, আপনাকেও ধন্যবাদ। মনির হাসান, আপনাকেও ধন্যবাদ। আশরাফুল ইসলাম ভূঁইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। রাবেয়া সুলতানা, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শাহজাহান আলী, জি আপনাকেও ধন্যবাদ। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন। গোলেবাতেন মিম, এতক্ষণ পরে আপনার দেখা পেলাম, জি আপনাকেও ধন্যবাদ, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, আপনিও দোয়া করবেন আমার জন্য। শিউলি হক, আপনাকেও ধন্যবাদ। শিউলি হক, হ্যাঁ ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে আজকে রাখলাম, আল্লাহ হাফেজ।